আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। মিক্সার জারে আপনারা পেপারের টুকরো দেবেন কিসের জন্য? ভাত রান্না করার পর আপনারা ক্লিপের ব্যবহার করবেন কেন? টয়লেটের মধ্যে আপনারা চপ্পল রাখবেন কিসের জন্য? চায়ের পাতা আপনারা ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করতে পারেন? মধ্যে হাত না লাগিয়ে আপনারা কিভাবে খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নেবেন, তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। মিক্সার জার আমরা কম বেশি কিন্তু অনেকেই মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি, তবে মিক্সার জারের মধ্যে আমরা অনেকেই পেঁয়াজ আদা রসুন পেস্ট করি, যার কারণে দেখবেন অনেক সময় মিক্সার জার থেকে পেঁয়াজ আদা রসুনের গন্ধ কিন্তু বেরোতেই থাকে, যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন। তবে যখনই আপনাদের মিক্সার জারে থেকে পেঁয়াজ আদা রসুনের গন্ধ বেরোবে, সেক্ষেত্রে আপনারা কিভাবে পরিষ্কার করবেন? আমি এখানে নিয়েছি একটা পেপারটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তারপর মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিচ্ছি আমি 1 চামচের মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ জল। এবার এটাকে আমি 1 থেকে 2 বার ঘুরিয়ে নেব। পেপার আর লবণ দেওয়ার কারণে আমাদের কিন্তু দুটো কাজ হবে। পেপারে আমাদের পেঁয়াজ আদা রসুনের যে বাজে গন্ধ থাকে সেটা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। লবণ দেওয়ার কারণে মিক্সার জারের যে ব্লেডটা থাকে তার ধারটা অনেকটাই বাড়িয়ে দেবে। তারপর নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। আমরা অনেকেই কিন্তু সর্ষের তেলে রান্না করা খাবার খেতে পছন্দ করি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে তেলটা যদি ঠিকঠাকভাবে গরম না হয়, আর সেই তেলের মধ্যে আমরা যদি কোনো সবজিপাতি দিয়ে দিই, সেই রান্না করা সবজিটা থেকে কিন্তু কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ কিন্তু ছাড়তে থাকে। তবে আপনারা যখনই সর্ষের তেলের কোনো কিছু রান্নাবান্না করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ, তারপর লবণটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেল যদি ভালোভাবে গরম নাও হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন সর্ষের তেল থেকে কিন্তু কাঁচা যে ঝাঁঝালো গন্ধটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই বেরোবে না, আপনারা যাই রান্নাবান্না করুন না কেন। দ্বিতীয় টিপসটা হলো আমাদের তেল নিয়ে। যখনই আপনারা মাছ ভাজবেন, মাছ ভাজার আগে তেলের মধ্যে যদি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন অনেক সময় যখন বিশেষ করে সামুদ্রিক মাছ ভাজি, মাছ ভাজতে গিয়ে গরম তেল আমাদের হাতের মধ্যে ছিটে আসে, এমনকি মাছগুলো অনেক সময় ফাটতে শুরু করে। তো আপনারা যদি সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দেন, সেক্ষেত্রে দেখবেন কোনো মাছ কিন্তু ফাটবে না, এমনকি গরম তেল আপনাদের হাতের মধ্যে ছিটে আসবে না। দিয়ে মাছ ভাজার কারণে কোনো মাছ দেখবেন কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। খুব ভালোভাবে আপনারা মাছগুলো ভাজতেও পারবেন, এমনকি একটাও মাছ ভাঙবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি বেশ কিছুটা বিস্কুট আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি আনা থাকে, তবে কোনো কারণবশত যদি দেখবেন আমরা বিস্কুট যে জার বা কৌটোর মধ্যে রাখি, তার ঢাকনাটা যদি লুজ হয়ে যায় বা কোনো কারণবশত বিস্কুটটা যদি নরম হয়ে যায়, তখন দেখবেন এই বিস্কুট আমরা কিন্তু কেউই খেতে পছন্দ করি না, আর বিস্কুটগুলো তখন কিন্তু ফেলে দিতে হয়। তো টাকা দিয়ে কিনে নিয়ে এসে কোনো জিনিস কিন্তু নষ্ট করা একদমই উচিত নয়। আর দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটটা কতটা নরম হয়ে গেছে। তবে আপনাদের এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই বিস্কুট একদম মুচমুচে করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। রুটি করার পর আমাদের যে তাওয়াটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, আর যদি গরম নাও থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা একটু তাওয়াটা গরম করে নেবেন। পর এই গরম তাওয়ার মধ্যে আমি নরম হয়ে যাওয়া বিস্কুটগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। এইভাবে রেখে দেব আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এই বিস্কুটগুলো আবারও আমি এইভাবে করে উল্টো করে আরও 1 মিনিট রেখে দেব। তারপর এখান থেকে বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার 5 মিনিট পর আমি বিস্কুটগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই বিস্কুটগুলো কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই মুচমুচে হয়ে গেছে, আর এগুলো দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এতটা নরম হয়ে গেছিলো। আপনাদের বিস্কুট যদি নরম হয়ে যায়, আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি খুব ভালো ফল পাবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি হয়ে থাকে, সেটা হাঁড়িতে হোক কি এই ধরনের পাত্রের মধ্যে। ভাত হওয়ার পর প্রত্যেকেই কিন্তু আমরা ভাতের ফ্যান বা মাড়টাকে ঝরিয়ে নিই, তবে দেখবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তারা কিন্তু ভাতের ফেনাটা ঠিকঠাকভাবে ঝরাতে পারে না। অনেক সময় ভাতটা ফেনা ফেনা হয়ে যায়, আবার কখনো কখনো দেখা যায় ভাতের ফেনা ঝরাতে গিয়ে অনেকটাই ভাত কিন্তু পড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে ভাতের ফেনা বা মাড়টা ঝরিয়ে নেবেন?
আমি এখানে নিয়েছি একটা টুথপিক। এবার যে প্লেটটা ঢাকা দিয়েছি তার মাঝখানে এইভাবে টুথপিকটাকে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি দুটো আমি কিচেন তাওয়াল, এইভাবে করে আমি ধরে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। আমরা যদি ভাতের ফেনাটাকে এইভাবে একটা টুথপিকের সাহায্যে ঝরিয়ে নিই, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই ভাতের ফ্যানটা ঝরে যাবে, একটাও ভাত কিন্তু পড়বে না। সবাইকে ভাতের ফেনা ঝরিয়ে নিতে হবে তা কিন্তু নয়, যারা ঠিকঠাকভাবে ঝরাতে পারেন তাদের কোনোই অসুবিধা হবে না। তবে অনেকে আছেন যারা দেখবেন ঠিকঠাকভাবে ভাতের ফেনা ঝরাতে পারে না, অনেকটাই ভাত পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই টিপসটা ফলো করতে পারেন। অনেকে আমরা দেখবেন যখন বেশি পরিমাণের ভাত করি রান্না, সেক্ষেত্রে দেখবেন শেষের দিকে আমরা ভাতের হাঁড়িটা বা যে পাত্রে ভাত রান্না করি সেটা কিন্তু উবুর দিয়ে দিই। অনেক সময় দেখবেন উবুর দেওয়ার কারণে ভাতের হাঁড়ি থেকে অনেক সময় ভাত পড়ে যায় বা ঠিকঠাকভাবে আমরা উবুর দিতে পারি না। তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের জামা কাপড় মেলার ক্লিপ, এইভাবে করে আপনারা লাগিয়ে দেবেন দুটো সাইডে। তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের ভাত পড়ে যাবে না। আর বাকি যে ফেনাটা এক্সট্রা থাকবে ভাতের মধ্যে সেটাও কিন্তু খুব সহজেই ঝরে যাবে। তবে অবশ্যই কিন্তু মাঝখানে একটা টুথপিক দিয়ে রাখবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। 1 মিনিটের মতো আমি এইভাবে করে রেখেছিলাম, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটুকু ফ্যান বা মার ছিল ভাতের মধ্যে সেটা কিন্তু ঝরে গেছে। এবার এখান থেকে ক্লিপগুলো সরিয়ে নেব আর ভাতটাকেও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে ভাতের মধ্যে আর কোনো ফেনা বা মার রয়েছে কি না আর কতটা ঝরঝরে হয়েছে। তাহলে বন্ধুরা আশা করছি আপনারা এই টিপসটা ফলো করলে আপনাদের ভাতের ফেনাও খুব সহজে আপনারা ঝরিয়ে নিতে পারবেন, এমনকি ভাত ঝরঝরে হবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। বেশ কিছুটা চায়ের পাতা। চা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি। চা খাওয়ার পর চায়ের যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই চায়ের পাতা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে নানাভাবে ব্যবহার করতে পারি। তেমনই কিছু ইউজফুল টিপস আমি আজ আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। কড়াইয়ে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না বান্না করে থাকি। অনেক সময় দেখবেন কড়াই যদি আমাদের এইভাবে করে পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ঘষা মাজা করেই আমাদের এই কড়াইটা পরিষ্কার করতে হয়। এতে করে সময়ও আমাদের অনেকটাই নষ্ট হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করে নেবেন পোড়া কড়াই, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল আর নিয়ে নিয়েছি এখানে চায়ের পাতা। এখান থেকে আমি বেশ কিছুটা চায়ের পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করব, তার জন্য এখান থেকে সরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ডিটারজেন্ট পাউডার, যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দিয়েছি। এই জলটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে গরম করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে করে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেব, যাতে করে কড়াইয়ের যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো খুব সহজেই উঠে যায়। আর এইভাবে করেই আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার এখান থেকে জলটা আমি ফেলে আপনাদেরকে কড়াইটা দেখিয়ে দিচ্ছি যে কড়াইয়ের মধ্যে পোড়া দাগগুলো ছিল সেটা কতটা পরিষ্কার হয়েছে। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে চায়ের পাতা দিয়েছিলাম, যার কারণে কড়াইয়ের মধ্যে কিন্তু আর একটুও তেল চিট নেই। এবার এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখানে নিয়েছি একটা স্ক্রাবার। যেহেতু আমি এখানে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছিলাম, যার কারণে এখানে কিন্তু আর কোনো রকমের ভিম বার সাবান বা লিকুইডের ব্যবহার করব না। এইভাবে করে কিছু সেকেন্ড আমি হালকাভাবে ঘষে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাকি যেটুকু নোংরা বা পোড়া ছিল সেটা কিন্তু উঠে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি, তারপর আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে কড়াইটা দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের যদি কড়াই পুড়ে যায় এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। খুব বেশি ঘষা মাজা ছাড়াই আপনারা কিন্তু মিনিটের মধ্যে পোড়া কড়াই পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা সসপ্যান, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল আর দিয়ে দেব বাকি যে চায়ের পাতাটা আমি রেখেছিলাম সেটা। এবার এই সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। জলটা যখন একটু গরম হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আপনারা যে কোনো মেডিসিন এখানে দিতে পারেন।
এবার 1 মিনিট এই জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চায়ের পাতা, লবণ আর এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনটা খুব ভালোভাবে জলের সাথে মিশেও যায়, এমনকি জলের কালারটা চেঞ্জও হয়ে যায়। এবার আমি নিয়ে নিচ্ছি একটা চামচ, চামচের সাহায্যে এভাবে করে নাড়িয়ে একবার দেখে নিচ্ছি মেডিসিনটা ঠিকঠাকভাবে মিশেছে কি না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর সসপ্যানটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ আমি এইভাবে করে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর নিয়েছি একটা ছাঁকনি। এইভাবে করে এই জলটাকে ছেঁকে নিচ্ছি আর চায়ের পাতাটাকে আলাদা করে নিচ্ছি। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। কি কি কাজে কীভাবে এই সলিউশন ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল, বেশ কিছুটা সলিউশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর বাকি সলিউশনটাও কিন্তু আমি ব্যবহার করব। তো প্রথমে যে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি সেই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন আমাদের রান্নাবান্না করা হয়ে যায় বিশেষ করে রাতের বেলা আমরা পুরো গ্যাস ওভেনটাকে কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিচেনের লাইট অফ করে রাত্রে শোয়ার জন্য চলে যায়। অনেক সময় দেখবেন কিচেন সিঙ্ক থেকে তেলাপোকা, আরশোলা, ছোট ছোট পোকামাকড় কিচেনের মধ্যে চলে আসে, গ্যাস ওভেনের মধ্যেও কিন্তু উঠে আসে। আবার অনেক সময় টিকটিকিও কিন্তু ঘোরাঘুরি করে কিচেনের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে। আর আমরা যদি পরের দিন এই গ্যাস ওভেনের মধ্যে রান্না বান্না করি আর অনেক সময় গ্যাস ওভেনের মধ্যেও আমরা কিন্তু খুন্তি হাতা রেখে দিই তাড়াহুড়োর কারণে, আর সেই খুন্তি হাতা দিয়ে যদি রান্নাবান্না করি শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন, তারপর রাত্রে শোয়ার আগে এইভাবে স্প্রে করে রেখে দেবেন। আপনারা চাইলে এইভাবে স্প্রে করে রেখেও দিতে পারেন, আর যদি এইভাবে রাখতে না চান সেক্ষেত্রে একটা কাপড় দিয়ে এইভাবে করে পুছে দেবেন। তবে অবশ্যই 5 থেকে 10 মিনিট সলিউশনটা দিয়ে রাখবেন, তারপরে এই কাজটি করবেন। তারপর দেখবেন এই সলিউশনের যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়ে যায়, যার কারণে এই কিচেন স্ল্যাবে বলুন গ্যাস ওভেনেই বলুন কোনোভাবেই কিন্তু টিকটিকি পোকামাকড় আসবে না। অনেক সময় দেওয়ালের মধ্যেও টিকটিকি আরশোলা ঘোরাঘুরি করতে দেখা যায়, সেক্ষেত্রে আপনারা কিচেনের দেওয়ালের মধ্যেও এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন। ডাইরেক্ট যদি দিয়ে রাখতে না চান সেক্ষেত্রে স্প্রে করার পর একটা কাপড় দিয়ে পুছে দেবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টয়লেট আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি, তবে কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করা। অনেকে আমরা টয়লেট পরিষ্কার করার জন্য হারপিক বা অন্যান্য লিকুইডের ব্যবহার করলেও অনেক সময় টয়লেটের মধ্যে কিন্তু ছোটোখাটো জীবাণু বা ভাইরাস থেকেই যায়। যদি কোনোভাবে সেটা আমাদের নিজেদের বা বাচ্চাদের বা বয়স্কদের শরীরে যায় সেটা কিন্তু আমাদের নিজেদের পক্ষেই ক্ষতি। তবে আপনারা কিভাবে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। যে সলিউশনটা আমি কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটাকে কি করব, এই টয়লেটের মধ্যে দিয়ে দেব। তবে অবশ্যই কিন্তু রাত্রে শোয়ার আগে আপনারা এভাবে দিয়ে দেবেন। বাকি সলিউশনটা এইভাবে সাইডে দিয়ে দিলাম। এটার মধ্যে যে জল যাওয়ার ছিদ্রটা থাকে অনেক সময় সেখান দিয়ে দেখবেন তেলাপোকা, আরশোলা, ছোটোখাটো পোকামাকড় টয়লেটের মধ্যে চলে আসে, যেটা কিনা অনেকটাই নোংরা করে দেয়। পরের দিন আবারও আমাদের পরিষ্কার করতে হয়। আমরা যদি এইভাবে সলিউশনটা সারা রাত দিয়ে রাখি সেক্ষেত্রে টয়লেটের ভেতরেও যে জীবাণু বা ব্যাকটেরিয়া থেকে থাকবে সেটাও খুব সহজেই মরে যাবে। তাছাড়াও টয়লেটের ভেতরেও কিন্তু কোনোভাবেই আমাদের আরশোলা তেলাপোকা আসবে না। পরের দিন সকালবেলা আপনারা ফ্লাক্সটা দিয়ে দেবেন আর সাইডে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেবেন। আশা করছি আপনারা এইভাবে করে হাত না লাগিয়ে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে তুলতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কিন্তু এই ধরনের চপ্পল বা স্লিপারের ব্যবহার করে থাকি, তবে যখন একটা চপ্পল বা স্লিপার ছিঁড়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে অন্যটা কিন্তু আর কেউই আমরা ব্যবহার করি না, তখন কিন্তু ফেলে দিতে হয়। তবে এই ধরনের চপ্পল বা স্লিপার ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি নিয়েছি একটা স্কাবারটাকে চপ্পলটা উল্টো করে এভাবে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে একটা কাপড়ের টুকরো। তো এইভাবে করে আমি স্কাবারের সাহায্যে চপ্পলের মধ্যে খুব ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি। কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা যদি চান চপ্পলের মধ্যে স্কাবারটাকে কিন্তু মোটা সুচ দিয়ে সেলাইও করতে পারেন, তবে আমি কিন্তু সেলাই করলাম না। এইভাবে করে এই কাপড়ের টুকরো দিয়ে পেঁচিয়ে দেওয়ার পর ভালোভাবে গিট দিয়ে দিচ্ছি যাতে করে চপ্পল থেকে স্কাবারটা কোনোভাবেই খুলে না যায়। এবার এই চপ্পলটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হারপিক।
আমরা টয়লেটের যে সাইডগুলো থাকে অনেকেই ব্রাশ দিয়ে ঘষে থাকি, তবে আপনাদের কাছে যদি ব্রাশটা না থেকে থাকে বা হয়তো ছিল খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে টয়লেটটা পরিষ্কার করবেন। এই যে চপ্পলটা রয়েছে আমি হাতের মধ্যে পরে নিয়েছি, তারপর এইভাবে যদি আমরা ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন কোনো রকমের ব্রাশ ছাড়াই কিন্তু আমরা এইভাবে টয়লেট পরিষ্কার করে নিতে পারবো। তাছাড়াও আমরা ডাইরেক্ট হাত দিয়ে কিন্তু টয়লেট পরিষ্কার করতে পারি না, কেন কি হারপিকের ব্যবহার করেছি। হারপিক যদি হাতে লেগে যায় আমাদের অনেকেরই কিন্তু র্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, কেন কি নানা ধরনের কেমিক্যাল এই হারপিকে দেওয়া থাকে। তো এইভাবে করেই আমরা কিন্তু খুব সহজেই আমাদের টয়লেটটা পরিষ্কার করে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টয়লেটটা ঘষে নেওয়ার পর আমি জল দিয়ে ধুয়েও দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।